তাদের শরীরে ঘায়ের মতো হাজারো শহরের ধ্বংসস্তূপের স্বাক্ষর। তাদের ঘিরে নক্ষত্রের আলোকে মান করে পাকিয়ে ওঠে শ্মশানের চিতাভস্ম মেশা বাতাস। গল্প হলো এক সম্ভাবনাময় জগৎ। কখনো তা আতঙ্কের, আবার কখনো সম্পর্কের শীতলতার আভাস দেয়। সেই জগতের একটু একটু অংশ করে সবাইকে শোনাবে এই ইতিমোপিয়া। কারোর হাতে অতীন্দ্রিয় কোনো ক্ষমতা থাকলেই সে ধরে নেয় সে সব কিছু করতে পারে। ক্ষমতা এমনই একটা বিষয় যেখানে ক্ষমতার গুণ নির্ভর করে ক্ষমতার ব্যবহারকারীর ওপর। স্বার্থ নাকি নিঃস্বার্থতা, সব হিসেব থাকে। তারপর একটা সময় আসে যখন সেই অতীন্দ্রিয় ক্ষমতাধারী জাদুকরের সব মন্ত্র বুমেরাং হয়। তার চেয়েও বড় কোনো এক শক্তি মাথাচাড়া দেয় প্রকৃতির কোনো এক প্রান্তে। ক্ষমতা লোপ হতে থাকে, তৈরি হতে থাকে পাল্টা কোনো হাতছানি। যে টান অগ্রাহ্য করার ক্ষমতা থাকে না কারোর। সেই অতীন্দ্রিয় ক্ষমতা প্রমাণ করে দেয় আসল ক্ষমতাধারী আসলে কে। তেমনই একটা গল্প শোনাবো আজ। খোঁজার চেষ্টা করব জাদুকরের জাদুর মেয়াদ থাকে কত দূর। আমাদের আজকের গল্প এইচ.পি. লাভক্রাফটের মৃত্যুর দেবতা। আজকের গল্প পাঠে আর্য। শুরু হচ্ছে মৃত্যুপুরী সিরিজের আজকের গল্প, এইচ.পি. লাভক্রাফটের কাহিনী মৃত্যুর দেবতা। কখন যে শুরু হয়েছিল আমি ঠিক জানি না। সম্ভবত কয়েক মাস আগে। হঠাৎ করে এক অদ্ভুত অস্বস্তি ছেয়ে গিয়েছিল দুনিয়া জুড়ে। দুঃস্বপ্নে হানা দেওয়া প্রেডের মতো একটা আতঙ্ক যেন তাড়া করে বেড়াচ্ছিল মানুষকে। আমার চোখে ভাসে মানুষজন ফ্যাকাশে মুখে যন্ত্রের মতো ঘুরে বেড়াতো, একে অন্যকে ফিসফিস করে শোনাতো বুকে কাঁপুনি ধরানো কোনো এক ভবিষ্যৎবাণীর কথা। অথচ সেই কথা বলেছে কিংবা শুনেছে বলে কেউ মুখে স্বীকার করত না। মহামারীর মতো একটা ছোঁয়াচে কারণহীন ভয় ছড়িয়ে পড়েছিল চারপাশে। রাতের নক্ষত্র ছড়ানো অন্ধকার, আকাশ থেকে বয়ে আসা হিমেল হাওয়া মানুষের হাড়ে কাঁপন ধরাতো। নির্জন জায়গায় একা যেতে ভয় পাচ্ছিল মানুষ। পৃথিবীর ঋতুচক্র হঠাৎই বদলে যাওয়া শুরু করলো। ক্যালেন্ডারের পাতায় শীত পেরিয়ে যাওয়ার সময় হয়ে গেলেও হেমন্তের ব্যবসা গরম কাটবার কোনো লক্ষণই দেখা যাচ্ছিল না। যেন পরিচিত দেবতা বা শক্তিরা প্রকৃতির রাশ তুলে দিয়েছেন কোনো অজানা ভয়াল ঈশ্বর বা শক্তির হাতে। ঠিক সেই সময় মিশর থেকে বের হয়ে এলেন নিয়ালাথোতেপ। কে তিনি তা কেউ জানত না। তাঁর শিরায় প্রাচীনকালের রক্ত বইত। বিস্তৃত অতীতের ফারাওদের মতো তার রূপ, স্বাস্থ্যোজ্জ্বল অশুভ দর্শন। মিশরের চাষাভূষর দল তাঁর সামনে নতজানু হয়েছিল, কিন্তু কেন তা তারা নিজেরাও জানত না। তিনি বলতেন কোনো এক ডাক শুনে 27 শতাব্দীর ঘুম ভেঙে জেগে উঠেছেন তিনি। সে ডাক এ গ্রহের ডাক নয়। তারপর মিশরের সীমা ছেড়ে আধুনিক বিশ্বে পা রাখলেন নিয়ালাথোতেপ। আশ্চর্য কোনো অজানা শক্তি তার মনস্তত্ত্বের কথা শোনাতেন তিনি। কাঁচ আর ধাতুর তৈরি নানা বিচিত্র যন্ত্র কিনে বেড়াতেন তিনি। তারপর তাদের জুড়ে জুড়ে আরও বিচিত্র কিছু অজানা যন্ত্র তিনি তৈরি করতেন। সেই যন্ত্রের শক্তি দেখে মানুষ কুঁকড়ে যেত ভয়, আর সেই সঙ্গে বেড়ে উঠত তাঁর
মানুষ একে অন্যকে তার কাছে যেতে বলতো, আর বলতে বলতে নিজেরাই ভয় কেঁপে উঠত। যেখানে পা দিতেন তিনি, সে গ্রাম বা শহর থেকে শান্তি হারিয়ে যেত। ভোর রাতের বাতাস কেঁপে উঠত দুঃস্বপ্নের চিৎকারে। দুঃস্বপ্নের এমন মহামারী এর আগে মানুষ কখনো দেখেনি। সেই ভয় যেখানে তার পা পড়ত, সেখানে ভোর রাতে জেগে উঠে বসে থাকতো মানুষ। আমাদের এই পুরনো বিরাট শহরে নিয়ালাত হোতেব যেদিন এলেন, সেদিনের কথা আমার পরিষ্কার মনে আছে। ততদিনে বন্ধুদের মুখে তার জাদুকরী ব্যক্তিত্বের কথা বহুবার শুনেছি আমি। অজানা রহস্যময় কোনো এক জীবনের খবর নাকি তাঁর কথায় মেলে। কাজেই তাকে জানবার থেকে তাঁর রহস্যটাকে জানবার জন্য কৌতূহলে ছটফট করছিলাম আমি তখন। শুনেছিলাম অন্ধকার ঘরে রাখা একটা পর্দার গায়ে ছায়াছবি ফেলে যে ভবিষ্যতের ইশারাগুলো উনি দেন, তা আর কেউ কখনো দেবার সাহস করেন। তাঁর কাছে মানুষ এমন অনেক কিছু দেখে, পরিচিত জ্ঞান বিজ্ঞান, যার খবর রাখে না। আবার এও শুনেছিলাম ইচ্ছে করলে তার হাত থেকে ভেসে আসা সর্বগ্রাসী বিদ্যুৎ স্ফুলিঙ্গের রাশি দিয়ে তিনি নাকি মানুষের সেই সবই কেড়ে নিতে জানেন, যা থেকে কোনো শক্তি মানুষকে কখনো বঞ্চিত করতে পারে। যে রাতে আমি তাকে দেখতে এসেছিলাম, সে রাতটা ব্যবসা গরম ছিল। মনে আছে, অনেক মিলের লম্বা পথ পেরিয়ে গভীর রাতে তাঁর আস্তানায় পৌঁছেছিলাম আমরা। সেখানে একটা লম্বা ঘোরানো সিঁড়ি উঠে গেছে দম বন্ধ করা একটা ঘরে। গিয়ে পৌঁছালাম যখন, তখন সেই ঘরের পর্দার বুকে ছায়াবাজির মতো ভেসে চলেছে কিছু ছবি। তাতে প্রাচীন ধ্বংসস্তূপের বুকে ঘুরে বেড়াচ্ছে ঘোমটায় ঢাকা ছায়ামূর্তির দল। ছড়িয়ে থাকা পাথরের ভাঙরের আড়াল থেকে উঁকি দেয় হিংস্র হলদেটে মুখের সার। সেখানে উত্তাপ হারিয়ে আবছা হয়ে আসতে থাকা সূর্যের চারপাশে ঘুরে চলা পৃথিবী, চূড়ান্ত শূন্যতার গর্ত থেকে উঠে আসা ধ্বংস আর অন্ধকারের ধারা, উঠে আসা ধ্বংস আর অন্ধকারের ধাঁধার সঙ্গে লড়াই করে চলে। আর তারপর হঠাৎ মন্ত্রমুগ্ধ দর্শককে লক্ষ্য করে তার হাত থেকে উঠে এলো বিদ্যুৎ স্ফুলিঙ্গের রাশ। উদ্ভট চেহারার কালো ছায়ার দল উঠে এসে আশ্রয় নিল আমাদের বিদ্যুৎ স্পৃষ্ট মাথার উপরে। আমি স্বীকার করিনি যে ভয় পেয়েছি। দুহাত তুলে চিৎকার করে উঠেছিলাম, যত সব জোচ্চুরি! স্ট্যাটিক বিদ্যুতের ভেলকি দেখিয়ে আমায় ভয় দেখাতে পারবে না তুমি। সাহস পাবার জন্য আমার গলার সঙ্গে গলা মিলিয়েছিল সেই ঘরের আরো অনেকে। হ্যাঁ হ্যাঁ, আমাদের অত সহজে বোকা বানাতে পারবে না তুমি। আমরা কি অত বোকা থাকি? স্ট্যাটিক বিদ্যুৎ দেখিয়ে ওদের ভয় পাবিয়ে দিলে হলো। নিয়ালাত হোতেব আমাদের তাড়িয়ে দিলে সেই ঘর থেকে। পথে নেমে এসে আমরা একে অপরকে ভরসা দিয়ে বললাম যে কিচ্ছু বদলায়নি, এই শহর যেমন ছিল ঠিক তেমনই রয়ে গেছে। আর ঠিক সেই সময় আমাদের শহর জুড়ে ইলেকট্রিকের আলো ঝাপসা হয়ে উঠল। আমরা বিদ্যুতের কারখানায় গাল দিলাম। আকাশে চাঁদ ছিল শহর জোড়া অন্ধকারে, তার মৃদু সবজেটে আলো আস্তে আস্তে উজ্জ্বল হয়ে উঠছিল আমাদের ঘিরে। আমার মনে হয় সেই আলো বেয়ে কিছু একটা নেমে আসছিল আমাদের ওপর, সেটা আমরা বুঝতে পারছিলাম। সে আলোয় ভর করে পথ চলতে গিয়ে আমরা নিজেদের অজান্তেই কয়েকটা আলাদা আলাদা দলে সাজিয়ে ফেলেছিলাম নিজেদের। কেমন যেন মনে হচ্ছিল কোথায় যেতে হবে আমাদের, তা আমাদের জানা, কিন্তু আমাদের মনে সেই ঠিকানাকে ভাববার সাহস ছিল না। আর ঠিক সেই মুহূর্তেই আমাদের চোখের সামনে বদলে যাচ্ছিল আমাদের চেনা দুনিয়াটা। যেন সময়ের পথ ধরে দ্রুত এগিয়ে চলেছে সবকিছু। চাঁদের আলোয় পথের পাথরের গাঁথুনিকে ভেঙে মাথা জাগিয়ে উঠছিল ঘাসের দল। তাদের ভিড়ে ঢেকে যাচ্ছিল সামলাইনে জং ধরে উঠতে থাকা ধ্বংসাবশেষ। এক জায়গায় দেখি একটা গোটা ট্রাম কাত হয়ে ভেঙে পড়ে আছে। দিগন্তের দিকে চোখ ফেলে দেখছিলাম নদীর ধারে
মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা ঘড়িঘরটা কোথায় যেন উধাও হয়েছে। তার খানিক আগেই অন্য একটা টাওয়ারের মাথাও ধসে পড়ছিল একটু একটু করে। আমাদের এক একটা দলকে কোনো এক অদৃশ্য হাত যেন টেনে নিয়ে যাচ্ছিল আলাদা আলাদা দিকে। দেখতে দেখতে একসার মানুষ বাঁদিকে একটা সরু গলির মধ্যে হারিয়ে গেল। অন্ধকারে সেদিক থেকে ভেসে আসা একটা মৃদু গোঙানির শব্দ আমার কানে এলো হেমন্ত রাতের দম বন্ধ করা ভ্যাপসা বাতাসে। অন্য একটা দল ততক্ষণে মুখ ঘুরিয়েছে, অন্য একটা দল ততক্ষণে মুখ ঘুরিয়েছে আগাছায় ছেয়ে থাকা একটা সাবওয়ের দিকে। তাদের উন্মাদ অট্টহাসির শব্দে রাতের বাতাস যেন কেঁপে কেঁপে উঠছিল বারবার। আমি যে সারটায় ছিলাম সেটাকে খানিক বাদে শহরের সীমা ছাড়িয়ে খোলা প্রান্তরে টেনে আনা হল। তার নিষ্ফল জমির বুকে পা দিতেই ভ্যাপসা গরমের বদলে তীব্র ঠান্ডার একটা ঝলক এসে গায়ে লাগতেই চারপাশে তাকিয়ে দেখলাম আমাদের ঘিরে ঘন হয়ে উঠছে বরফের গায়ে পিছলে আসা ছুরির মতো চাঁদের আলো। তীব্র হাওয়ার ধাক্কা সে বরফকে ঠেলে নিয়ে চলছিল দূরে একটা অন্ধকার গহ্বরের দিকে। আমাদের দলটা সার বেঁধে যেন স্বপ্নের মধ্যে হেঁটে চলছিল সেই গহ্বরের দিকে। সূর্যেতে আলোয় মোড়া ঘন বরফের দুনিয়ায় ওই গহ্বরটা একটা হিংস্র অন্ধকার ফাটলের মতো আমাদেরই অপেক্ষায় ছিল। সেদিকে তাকিয়ে নিশ্চিন আতঙ্কে ধীর হয়ে আসছিল আমার চলার গতি। ততক্ষণে দ্রুত এগিয়ে গিয়ে সেই গহ্বরের মধ্যে একে একে হারিয়ে যাচ্ছে আমার সঙ্গীরা। বহু দূর থেকে প্রতিধ্বনিত হয়ে উঠে আসা ফোলো আর্তনাদের আওয়াজে বাতাসে তীর তীরে কাঁপন জাগাচ্ছিল। প্রাণপণে নিজের এগিয়ে চলা আটকাতে চাইছিলাম আমি, কিন্তু অমোঘ টানকে রাখবার শক্তি আমার ছিল না। খানিকক্ষণ সে অদৃশ্য আকর্ষণের সঙ্গে যুদ্ধ করবার পর আমার হারিয়ে যাওয়া সঙ্গীদের ভাব শুনেই যেন আমি সেই সব অতিকায় বরফের স্তূপে গা বেয়ে ভেসে গেলাম। তারপর হারিয়ে গেলাম সেই পাতালের জয় ঘূর্ণিপাকে। জ্ঞান হারিয়ে স্বপ্ন দেখছিলাম কি, অথবা সজ্ঞানে জেগেছিলাম সেই সময়টা, ঈশ্বর জানে। অদৃশ্য কোনো হাতের বাঁধনে বন্দি একটা অসুস্থ ছায়া শরীর যেন ভেসে গিয়েছিল পচন ধরা সৃষ্টির অন্ধকার দুনিয়াবে। সেখানে অসংখ্য মৃত দুনিয়া ভিড় করে আসে, তাদের শরীরে ঘায়ের মতো হাজারো শহরের ধ্বংসস্তূপের স্বাক্ষর। তাদের ঘিরে নক্ষত্রের আলোকে মান করে পাকিয়ে ওঠে শ্মশানের চিতাভস্ম মেশা বাতাস। সে বাতাসে ভেসে যায় দানবিক অস্তিত্বের আবছায়া প্রীতির দল। আলো আঁধারিতে মাখা মহাশূন্য ঠেলে বের হয়ে আসে ভাসমান পাথরের স্তূপের গায়ে গড়ে ওঠা দেবতাহীন মন্দিরের সার। সৃষ্টি সেই সমাধি ক্ষেত্রের বুক দিয়ে ভেসে যেতে যেতে কানে এসেছিল কালাতীত দুনিয়ার চেতনার অগোচর কোনো অন্ধকার গ্রহ থেকে বয়ে আসা ঢাকের শব্দ, একঘেয়ে বাঁশির সুর, আর বোধের অগম কোনো একটানা উচ্চারণের আওয়াজ। তার তালে তালে দিগন্ত জুড়ে ধীর লয়ে ছন্দহীনভাবে নেচে যায় অতিকায় নিরাকার অন্তিম ঈশ্বরেরা। দৃষ্টিহীন চেতনাহীন এক মুখ দানবের দল, তাদের আত্মার আরেক নাম নিয়ালাটোটেপ। কেমন লাগলো আমাদের আজকের গল্প জানান কমেন্ট বক্সে। ভালো লাগলে বেশি বেশি করে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন। প্রত্যেকবার বলি আপনারা করেন না, আর কি করার। ও আরেকটা কথা, পুজোর পর থেকে বড় গল্প আসবে, প্রমিস। আজকের মতো শুভরাত্রি। ইতি মৌপিয়া। শহরের ব্যস্ততম দিনে
একটা ভালো থাকার জায়গা হোক।